আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে দ্বিতীয়বারের মতো এসেছি। তোমরা জানো, যারা গত দিনের ভিডিওটা দেখেছো, সেখানে আমি কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করতে হয় সেখান থেকে 6টা নিয়ম আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় পরের কিছু নিয়ম আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর যদি কোনোরূপ সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, মেসেঞ্জারে অথবা ফোনে। আমি ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ ইউর প্রবলেম। তো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই। গতকালকে বা অর্থাৎ গত দিনে আমি 6টা রুলস আলোচনা করেছিলাম। এবারে তারপর থেকে আমি শুরু করতে যাচ্ছি। যাদের কাছে খাতা কলম আছে তারা লিখে নিতে পারো। তাহলে আমরা শুরু করে দিই কমপ্লেক্স থেকে সিম্পল করার পরের নিয়মগুলো। এবারে আমরা দেখব 7 নম্বর রুল, অর্থাৎ প্রথম ক্লাসে 1 থেকে 6টা রুল করাইছিলাম, এবার আজকে 7 থেকে শুরু করছি। তো তোমরা দেখো, বাক্যের মধ্যে যদি as soon as থাকে তাহলে সে বাক্যকে সিম্পল করতে হলে সিম্পল করতে হবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝখানেও থাকতে পারে, যেখানেই থাকুক না কেন অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি দুইটা সেন্টেন্স কানেক্টেড থাকে তাহলে জানবো বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চাই তাহলে আমাদের ছোট্ট একটা নিয়ম মানতে হবে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে ওই বাক্যটারই পরিবর্তন করতে হবে। বাক্যের মাঝখানে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ থেকে শুরু করে শেষের বাক্যের পরিবর্তন করতে হবে। নিয়ম একই। তাহলে আমরা নিয়মটা দেখি। আমরা যেটা করব, আমরা এখন যেটা লিখবো সিম্পল করার সময়, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা লিখতে পারি ইমিডিয়েটলি আফটার, অথবা ইমিডিয়েটলি আফটার আমরা এই কথাটাও লিখতে পারি। যাদের স্পেলিংয়ের সমস্যা আছে, হয়তোবা দেখা যাচ্ছে যে স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা আছে, তারা ইমিডিয়েটলি আফটার বাদ দিয়ে দিব। অর্থাৎ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি জাস্ট আফটার। জাস্ট আফটার, ইমিডিয়েটলি আফটার অথবা জাস্ট আফটার, এই দুটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। যাদের স্পেলিংয়ের সমস্যা আছে ইমিডিয়েটলি আফটার লিখবো না, তখন আমরা কি করব, এর পরিবর্তে আমরা জাস্ট আফটার লিখব। এরপরে কি করতে হবে, এরপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম। এরপরে কি করতে হবে, সাবজেক্টের পজিটিভ ফর্মের পরে এরপরের ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরের ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, অর্থাৎ পরের অংশের আর কোনো পরিবর্তন হবে না। এবার আমরা উদাহরণগুলো লক্ষ্য করি এবং প্র্যাকটিস করি। তোমরা দেখো, as soon as I entered the class, কমা সাবঅর্ডিনেট ক্লজটাকে লিখে নিলাম as soon as I entered the class। যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ কনজাংশন দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, বাক্যটা শেষ করার পর আমরা কমা ব্যবহার করব। as soon as I entered the class, the students stood up, the students stood up। এটা একটা সেন্টেন্স। আমরা নিয়মে বললাম কি, যদি বাক্যের শুরুতে বা বাক্যের মাঝখানে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেই বাক্যটা হবে কমপ্লেক্স, এবং সেই কমপ্লেক্সটাকে যখন আমরা সিম্পল করব তখন আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে ইমিডিয়েটলি আফটার অথবা জাস্ট আফটার, দুইটার যে কোনো একটা লিখবো। আমরা জাস্ট আফটার লিখলাম, জাস্ট আফটার, জাস্ট আফটার অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা জাস্ট আফটার লিখলাম। এরপরে সাবজেক্ট কী আছে, আই, আইয়ের পজিটিভ ফর্ম কী হবে, মাই। জাস্ট আফটার মাই entered,
ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ যখন আমরা আইএনজি যোগ করবো তখন সেই ভার্বটাকে বেস ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এন্টার্ড এর বেস ফর্ম হচ্ছে এন্টার, তার সাথে আইএনজি যোগ, এন্টারিং। জাস্ট আফটার মাই এন্টারিং, আর কোনো বাক্যের পরিবর্তন হবে না। দ্য ক্লাস, কমা কমা থেকে যাবে, দ্য স্টুডেন্টস স্টুড আপ। as soon as I entered the class the students stood up. এটা কমপ্লেক্সের সিম্বল করলাম কীভাবে, জাস্ট আফটার মাই এন্টারিং দ্য ক্লাস কমা দ্য স্টুডেন্টস স্টুড আপ। নিয়ম অনুযায়ী আমরা জাস্ট আফটার ব্যবহার করলাম, এখানে অনেকে ইমিডিয়েট আফটারও ব্যবহার করতে পারো। তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, আর সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি মাইনরলি শোনো, যদি লক্ষ্য করো, যদি অবজার্ভ করো, তাহলে রোলটা বুঝতে পারবে, এবং এটা ইটস অ্যান ইম্পর্ট্যান্ট রোল আমি মনে করি। আমরা আর একটা উদাহরণ দিতে পারি। as soon as he saw me, as soon as he saw me he burst into tears. as soon as he saw me he burst into tears. আমাকে দেখা মাত্র সে কান্নায় ভেঙে পড়ল। burst into tears, কান্নায় ভেঙে পড়া। আচ্ছা, এবার বাক্যটা আমরা বুঝতে পারছি। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ইট ইজ কানেক্টেড বাই সাবঅর্ডিনেটিং কনজাংশন। দুইটা ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখন এটাকে কী করব, সিম্পল সেন্টেন্সে পরিণত করব। অর্থাৎ অ্যাজ সুন এজের পরিবর্তে আমরা কি লিখব, জাস্ট আফটার। জাস্ট আফটার এরপরে কী করব, সাবজেক্ট কী আছে, হি আছে, হি এর পজিটিভ ফর্ম কী হবে, হিজ। হিজ জাস্ট আফটার হিজ সি ফার্স্ট ফর্মে আছে, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্ম কী হবে, সয়ের পাস্ট টেন্স প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, এর সাথে আইএনজি যুক্ত করলে কী হবে, সেইং। পরের আর কোনো পরিবর্তন হবে না। সেইংয়ে কমা কমা, এরপরে কী হবে, হি বার্স্ট ইনটু টিয়ার্স। টিয়ার্স। দুইটা উদাহরণ দিলাম, আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা সম্ভব হলে বাসায় আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে, এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবা। তাহলে নিয়মটা তোমাদের মোটামুটি আস্তে হয়ে যাবে। আমরা তাহলে পরের নিয়মে চলে যাই। নিয়ম 8, রোল নাম্বার 8। এবারে আমরা যে রোলটা দেখব সেটা দো অথবা অলদো। দো অথবা অলদো একই অর্থে আমরা দুটাকে ব্যবহার করতে পারি ইন্টারচেঞ্জেবলি। এটা এমন একটা কনজাংশন যা বাক্যের শুরুতেও বসতে পারে, যা বাক্যের মাঝখানে বসতে পারে। যেখানে বসুক সমস্যা নাই। যদি বাক্যের শুরুতে বসে তাহলে এই বাক্যের পরিবর্তন করতে হবে, আর যদি বাক্যের মাঝখানে বসে তাহলে কনজাংশন সহ শেষের বাক্যের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দেখি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স দো অলদো দিয়ে যুক্ত থাকে তাহলে তাকে সিম্পল করতে হলে কি করতে হবে। আচ্ছা, আমরা শুরুতে লিখব কি, ইন স্পাইট অফ, ইনস্টিড অফ দো অ্যান্ড অলদো। দো এবং অলদোর পরিবর্তে আমরা লিখব কি, ইন স্পাইট অফ। এরপরে কি করতে হবে, এরপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম। সাবজেক্টের পজিটিভ ফর্ম। এরপরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, অর্থাৎ আর কোনো পরিবর্তন হবে না। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তাহলে আমরা ফ্রেজে পরিণত করব। যখন আমরা এই নিয়ম করব, ইনস্পাইট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটা যখন আমরা ব্যবহার করব, তখন পুরা ক্লজটা আর ক্লজ থাকলো না, তখন সেটা একটা ফ্রেজে পরিণত হলো। তাহলে ক্লজ এবং ফ্রেজ এই দুটার মধ্যে পার্থক্য কী? আমরা ক্লজটাকে ফ্রেজে পরিণত করছি, অর্থাৎ একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজে কোনো সাবজেক্টও থাকে না, কোনো ফাইনাইট ভার্বও থাকে না, কিছুই থাকে না। ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, আর ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স। পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সকে আমরা একটা ক্লজ বলতে পারি, আর হচ্ছে ফ্রেজটা হচ্ছে কি, এ গ্রুপ অফ ওয়ার্ডস। যাই হোক, এবার আমরা উদাহরণ দিয়ে দেখি বিষয়টা কী দাঁড়াচ্ছে। আশা করি তোমরা নিয়মটা উঠাইছো। আমি তাহলে এবার নিয়মটা ইরেজ করে দিচ্ছি।
though he has a lot of wealth, he wants more. Though he has a lot of wealth, he wants more. দো বাক্যের শুরুতে বসেছে, অর্থাৎ বাক্যটা সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু দো বাক্যের শুরুতে আছে কনজাংশন, তাহলে এই বাক্যটারই আমরা পরিবর্তন করব, আর পরের বাক্য প্রিন্সিপাল ক্লজ, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা নিয়ম অনুসারে আমরা কী লিখবো এবারে? দো অলদোর পরিবর্তে আমরা লিখবো কি? আমরা এখানে দো ব্যবহার করতে পারি, অলদো ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নয়। ইন্টারচেঞ্জেবলি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, আর প্রশ্নপত্রে দো থাকতে পারে, অলদোও থাকতে পারে। আচ্ছা, যা হোক, আমরা এবার তাহলে কী করবো? দো এর পরিবর্তে আমরা কী লিখবো? ইন স্পাইট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন স্পাইট অফ লিখে নিলাম। এরপরে কি করব? নিয়ম অনুযায়ী বলা ছিল কি সাবজেক্টের পজিটিভ, এখানে কি আছে? হি এর পজিটিভ ফর্ম কি হবে? হিজ। ইন স্পাইট অফ হিজ। এবারে কি আছে? সাবজেক্টের পরে কি আছে? ভার্ব আছে, হ্যাজ আছে। তাহলে এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি, তাহলে আইএনজি যুক্ত করতে হবে সবসময় ভার্বের রুট ফর্মের সাথে, অর্থাৎ মূল ফর্মের সাথে। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের উৎপত্তি হয়েছে কি ভার্ব টু হ্যাভ থেকে, অর্থাৎ বেস ফর্মটা কি হবে? হ্যাভ। হ্যাজিং হয় না, হবে কি? হ্যাভিং। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এ লট অফ ওয়েলথ, কমা হি ওয়ান্টস মোর। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এ লট হি ওয়ান্টস, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এ লট অফ ওয়েলথ হি ওয়ান্টস মোর। তাহলে বাক্যটা আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা যখন ফ্রেজে পরিণত করলাম, তোমরা লক্ষ্য করবা ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এ লট অফ ওয়েলথ। এই সেন্টেন্সে কোনো সাবজেক্টও নাই, কোনো ফাইনাইট ভার্বও নাই, সুতরাং এগুলো হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস মিলে কী হয়েছে? একটা ফ্রেজে পরিণত হয়েছে। আর এখানে কি হয়েছে? প্রিন্সিপাল ক্লজের কোনোই পরিবর্তন হয়নি, এটা প্রিন্সিপাল ক্লজই থেকে গেছে। সুতরাং আমরা কমপ্লেক্সটাকে এভাবে আমরা সিম্পল করতে পারলাম। লেট মি গিভ অ্যানাদার এক্সাম্পল ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। অলদো, একটা দো দিয়ে সেন্টেন্স লিখলাম, এবার আমরা অলদো দিয়ে লিখি। অলদো হি, আমরা একবার হি ব্যবহার করলাম, তাহলে এবার অন্য একটা সাবজেক্ট ব্যবহার করি। অলদো আই হ্যাড মাচ ট্যালেন্ট, I did not get the job. লক্ষ্য করো, although I had much talent, I did not get the job. যদিও আমার অনেক ট্যালেন্ট, মেধা ছিল, I did not get the job, আমি চাকরিটা পাইনি। বাক্যটা কমপ্লেক্স, এবার আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করব। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি লিখব? দো এবং অলদোর পরিবর্তে আমরা কি লিখব? ইন স্পাইট অফ লিখে নিলাম, ইন স্পাইট অফ লিখে নিলাম, দো অথবা অলদোর পরিবর্তে লিখে নিলাম। এরপরে সাবজেক্ট কী আছে? এরপরে সাবজেক্ট আছে কি? আই। এর পজিটিভ ফর্ম কী হবে? মাই। ইন স্পাইট অফ মাই, এখানে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে আমরা সবসময় হ্যাভিং লিখব। যদি সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার যখন একটা যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কী লিখব? হ্যাভিং লিখব। হ্যাভিং মাচ ট্যালেন্ট, কমা I did not get the job. আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যদি দো অলদো যুক্ত বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে বাদ দিয়ে আমরা কি লিখব? হ্যাভিং লিখব। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে এদের পরিবর্তে আমরা বিইং লিখব। বি এর সাথে, বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে হবে কি? বিইং, BEING, বিইং। আর যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছুই নাই, তখন আমরা কি করব? তখন আমরা যদি অন্য কোনো ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব, তাহলে সেই ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আরেকটা উদাহরণ, এবার আমরা দো এবং অলদোটাকে বাক্যের মাঝখানে ব্যবহার করে দেখাই। He could not
solve the problem though he tried a lot. He could not solve the problem though he tried a lot. আমরা এর আগে যে দুইটা উদাহরণ দিয়েছিলাম বাক্যের শুরুতে আমরা দো অলদো ব্যবহার করেছিলাম, এবার আমরা দো অলদো ব্যবহার করলাম কি বাক্যের মাঝখানে। সুতরাং তাহলে দো অলদো থেকে শুরু করে শেষের ক্লজটার পরিবর্তন হবে, প্রথম ক্লজের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখব? প্রিন্সিপাল ক্লজকে আমরা ঠিক রাখি, হি কুড নট সলভ দ্য প্রবলেম। হি কুড নট সলভ দ্য প্রবলেম। এবার আমরা দো অথবা অলদো, এখানে দো ব্যবহার করা হয়েছে, এর পরিবর্তে আমরা কি লিখব? ইন স্পাইট অফ হিজ। এখানে ইন স্পাইট অফ হিজ, তারপরে হিজের পজিটিভ ফর্ম লিখলাম হিজ, এরপরে কী ভার্ব ব্যবহার করা হয়েছে? ট্রাইড, পাস্ট ফর্ম অফ ট্রাই, ট্রাইড ব্যবহার করা হয়েছে। আইনজি যুক্ত করতে হবে, তাহলে কী করবো আমরা? এই ট্রাইডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ট্রাই, ট্রাই এর সাথে আইনজি যুক্ত করলে হবে কি? ট্রাইং এ লট। দ্যাট মিন্স হি কুড নট সলভ দ্য প্রবলেম ইন স্পাইট অফ হিজ ট্রাইং এ লট। অনেক চেষ্টা সত্ত্বেও সে সমস্যার সমাধান করতে পারলো না, এরকম বাংলা হলো। ইনস্পাইট অফ এর মিনিংটা হচ্ছে সত্ত্বেও। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যদি কেউ মনে করো যে ইনস্পাইট অফ আমরা ব্যবহার করব না, তাহলে সমস্যা নাই, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কি? ডেসপাইট। ডেসপাইট, ইনস্পাইটের পরে অফ বসে আর ডেসপাইটের পরে অফ বসে না, সব কিছুই ঠিক থাকবে। আমরা উই ক্যান ইউজ আইদার ইনস্পাইট অফ অর ডেসপাইট অফ। ডিফারেন্সটা হচ্ছে কি? ইনস্পাইট ইজ ফলোড বাই প্রিপোজিশন অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর ডেসপাইট একটা সিঙ্গেল ওয়ার্ড, এরপরে প্রিপোজিশন অফ হবে না। এতটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আশা করি তোমরা নিয়মটা বুঝে গেছো। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। নিয়ম নাম্বার 9, রুল নাম্বার 9। আচ্ছা, এবারে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। ইফযুক্ত বাক্য যেগুলো আছে, কন্ডিশনাল সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্স। দুই ধরনের বাক্য আছে। ইফযুক্ত বাক্যটা অ্যাফার্মেটিভ হতে পারে, ইফযুক্ত বাক্যটা নেগেটিভও হতে পারে। আমরা দুইটা বিষয় নিয়ে কথাবার্তা বলছি, নিয়ম বলছি। জাস্ট শেখানো না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করা। যা হোক, আমরা নিয়মে লিখি, ইফযুক্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে সিম্পল করার সময় আগে বলেছি ইফযুক্ত বাক্যটা অ্যাফার্মেটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি হবে সেটা আমরা বলে দিচ্ছি। ইফযুক্ত বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সিম্পল করার সময় কি হবে? শুরুতেই বাই, এই প্রিপোজিশনটা আমরা শুরুতে লিখব কি? বাই। অর্থাৎ যেই বাক্যে ইফ আছে, ইফযুক্ত বাক্যটা সামনেও থাকতে পারে, আবার মিডিলেও থাকতে পারে, যেখানে থাকুক না কেন, যদি শুরুতে থাকে তাহলে ইফের পরিবর্তে আমরা কি লিখব? বাই লিখব। এরপরে কি হবে? ইফ থেকে সাবজেক্ট পর্যন্ত উঠে যাবে। বাই লেখার পরে কি করব? এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ। এরপরে কি হবে? বাকি অংশ, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা কি করলাম? সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেজে পরিণত করলাম, প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হলো না। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে বিষয়টাকে আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। আশা করছি যারা ক্লাসটা দেখছো, যারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আছো, এগুলো ক্লাসেও করাইছি, তারপরে তোমাদেরকে আবারও বলছি তোমাদের ভালোর জন্য। আশা করছি তোমরা খুব মাইনরলি এবং অ্যাটেন্টিভলি ক্লাসগুলো দেখবা এবং শেখার চেষ্টা করবা। তাহলে আমরা উদাহরণে চলে যাই। If you study well, if you study well, you can make a good result. দেখো, if you study well, you can make a good result.
ইফযুক্ত সেন্টেন্স, কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, ইফযুক্ত বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে। যাই হোক, এগুলো কমপ্লিটিং সেন্টেন্স যখন আসবো, যখন কমপ্লিট সেন্টেন্সের কথাবার্তা বলবো, তখন বিস্তারিত আলোচনা হবে এই বিষয় নিয়ে। তাহলে আমরা ইফযুক্ত বাক্য, এই বাক্যটাকে এবারে আমরা কী করবো, সিম্পল করব। তাহলে ইফের পরিবর্তে, ইফ থেকে সাবজেক্ট, এক কথায় ইফের পরিবর্তে অর্থাৎ ইফ থেকে সাবজেক্ট পর্যন্ত তুলে দেবো, দিয়ে এখানে কী লিখবো আমরা, বাই। তাহলে ইফ থেকে সাবজেক্ট যখন বাদ দিলাম, এরপরে কী থাকলো, ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এরপরের ভার্বের সাথে আইএনজি যোগ, বাই স্টাডিং, স্টাডির সাথে আইএনজি যুক্ত বলে কী হবে, স্টাডিং, বাই স্টাডিং ওয়েল, কমা কমা, বাই স্টাডিং ওয়েল, এর কোনো পরিবর্তন হবে না, একটা পাংচুয়েশন মার্ক। বাই স্টাডিং ওয়েল, প্রিন্সিপাল ক্লজ, দেয়ার উইল বি নো চেঞ্জ অফ এ প্রিন্সিপাল ক্লজ। বাই স্টাডিং ওয়েল ইউ ক্যান মেক a good result. By studying well, you can make a good result. Another example. এবারে আমরা ইফটাকে আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করব। শুরুতে ব্যবহার করলাম, এবার বাক্যের মাঝখানে ব্যবহার করব। You will prosper in life. You will prosper in life if you work hard. লক্ষ্য করো, ইউ উইল প্রসপার ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড। অর্থাৎ ইফ এমনই একটা কনজাংশন, এটা বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝখানেও থাকতে পারে, যেখানে থাকুক সমস্যা নাই। যেহেতু বাক্যের মাঝখানে যদি থাকে, তখন বাক্যের শুরুটা হবে, প্রথম অংশ হবে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না। আমরা লিখে নিই, ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ উইল প্রসপার ইন লাইফ। এবার আমরা কী করব, ইফ থেকে সাবজেক্ট পর্যন্ত উঠিয়ে দেবো, এর পরিবর্তে কী লিখব, বাই। তারপরের ভার্ব কী আছে, ওয়ার্ক, আইনজি যুক্ত বলে কী হবে, ওয়ার্কিং হার্ড। ইউ উইল প্রসপার ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে এখানে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি, ইফযুক্ত বাক্য অ্যাফার্মেটিভ হলে আমরা নিয়মে কী লিখলাম, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এই নিয়মটা সবসময় আমরা ব্যবহার করতে পারি না, বা সবসময় এফেক্টিভ না, সবসময় খাটেও না। তো কিছু ব্যতিক্রম আছে, দু একটা, সেই ব্যতিক্রমগুলো আমি বলছি তোমাদেরকে। যারা ভালো তাদের জন্য আরও ভালো হবে, আর যারা বুঝবে না তারাও বোঝার চেষ্টা করবে এবং কাজে লাগাবে ভবিষ্যতে। তো ইফযুক্ত প্রত্যেকটা সেন্টেন্সে আমরা বাই দেখলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এবারে দেখব, তোমরা এই নিয়মটা উঠিয়ে নাও, বা যারা মনে রাখার চেষ্টা করবো মনে রেখো। ইফযুক্ত বাক্যে যদি, লেখে নাও, ইফযুক্ত বাক্যে যদি বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব অথবা বিকাম অথবা লিড অথবা রেইন ইত্যাদি, এই ভার্বগুলো যদি থাকে, সাধারণত ইফযুক্ত বাক্যে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতে পারে, বিকাম থাকতে পারে, অথবা লিড থাকতে পারে, অথবা রেইন, এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, বা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, বৃষ্টি হওয়া। আমি উদাহরণ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দেব। যদি এইভাবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সের গঠন থাকে, তাহলে সে বাক্যকে যখন আমরা সিম্পল করব, তখন আর বাই ব্যবহার করা যাবে না। তখন আমরা অন্য একটা ফ্রেজের আশ্রয় নিব, সেটা হচ্ছে কি, ইন কেস অফ, ইন কেস অফ। এরপরে কি করব আমরা, সাবজেক্টের পজিটিভ ফর্ম, এরপরে কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস বাকি অংশ বা এক্সটেনশন, হাতের লেখা খারাপ, একটু কষ্ট করে বুঝে নেবা। যাই হোক, ইফযুক্ত বাক্যে যখন বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা বিকাম অথবা লিড অথবা রেন, এই ভার্বগুলোর যে কোনো একটা থাকে, যদি থাকে, তখন আর বাই ব্যবহার করে আমরা সিম্পল করতে পারি না। তখন কি করতে হবে, আমরা অন্য একটা ফ্রেজার আশ্রয় নেব, সেটা হচ্ছে কি, ইন কেস অফ। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে ক্ষেত্রে। এখানে আমরা শিক্ষার্থীরা একটা ভুল করে থাকি, যদি অর্থে আমরা ইন কেস অফ ব্যবহার করি, আসলে
ইন কেস হচ্ছে যদি, আর যখন ইন কেস অফ যখন আমরা ব্যবহার করব ইন কেস অফ, তখন এটা হবে কি ক্ষেত্রে। এই সমস্যাটা হয়। ইন কেস মানে যদি, ইফের জায়গায় আমরা ইন কেস ব্যবহার করতে পারি, আর কিন্তু ইন কেস অফ যখন ব্যবহার করব তখন তার অর্থ হবে কি ক্ষেত্রে, অর্থাৎ ইন রেসপেক্ট অফ এই অর্থে আমরা ইন কেস অফ ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা এবার উদাহরণ দিই। আমরা জানলাম কি, যদি ইফযুক্ত বাক্যে এই ভার্বগুলো থাকে তখন আমরা সিম্পল করার সময় ইন কেস অফ লিখবো, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখবো, তারপরে এর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। অর্থাৎ যদি বি ভার্ব থাকে তাহলে বিইং, যদি রেইন থাকে রেইনিং, যদি বিকাম থাকে বিকামিং, যদি লিড থাকে তাহলে রিডিং। আমরা তাহলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। If you are ill, you should go to a doctor. লক্ষ্য করো, ইফ ইউ আর ইল ইউ শুড গো টু এ ডক্টর। আমরা এখন বাক্যটা ইফযুক্ত বাক্যটা অ্যাফার্মেটিভ, কিন্তু আমরা যদি বাই দিয়ে করি তাহলে বাক্যটা কেমন লাগে, শুনতেও খারাপ লাগে। বাই বিইং ইল কেমন, শুনতেও খারাপ লাগে। যা হোক, আমরা তাহলে কি করব, ইফযুক্ত বাক্যে বি ভার্ব আছে, আমরা নিয়ম অনুযায়ী কী করে লিখব, ইন কেস অফ এর পরিবর্তে আমরা কি লিখলাম, ইন কেস অফ। এরপরে কি আছে, ইউ এর পসেসিভ ফর্ম কি হবে, ইওর। সাবজেক্টের পসেসিভ ফর্ম, ইফের পরিবর্তে আমরা ইন কেস অফ লিখলাম, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখলাম। এবার কি আছে, বি ভার্ব আছে। বি ভার্ব যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, বি ভার্বের পরিবর্তে বিইং, তারপর আর কোনো পরিবর্তন হবে না। ইউ শুড গো টু এ ডক্টর। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে করতে পারি। যদি মনে করে কোনো স্টুডেন্ট যদি মনে করে আমরা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না, তাহলেও হবে। তাহলে কি করতে হবে, এরপরে যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম লাগবে। যেমন কিভাবে হতে পারে দেখো, ইন কেস অফ ইওর ইলনেস। ইন কেস অফ ইওর ইলনেস, আমরা যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো না তখন দেখতে হবে এরপরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম লাগাতে হবে, তাহলে আমরা বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যাবে। এটাও খুব সুন্দর নিয়ম, খুব ভালো একটা নিয়ম। ইন কেস অফ ইওর ইলনেস ইউ শুড গো টু এ ডক্টর। আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। এখন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। ইফযুক্ত অ্যাফার্মেটিভ বাক্যের নিয়মটা মোটামুটি শেষ হলো। আমরা দুইটা নিয়ম পেলাম, একটা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে, আর একটা ইন কেস অফ, এইভাবে এই নিয়মটা। এবারে আমরা দেখব ইফযুক্ত নেগেটিভ বাক্য যদি থাকে তাহলে। ইফযুক্ত বাক্যটি নেগেটিভ হলে সিম্পল করার সময় ইফযুক্ত বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে সিম্পল করার সময় কী করতে হবে, ইফ থেকে নট পর্যন্ত বাদ, ইফ থেকে নট পর্যন্ত বাদ দিয়ে ওই স্থানে আমরা লিখব কি, উইদাউট। ইফ থেকে নট পর্যন্ত বাদ দিয়ে সে স্থানে লিখব কি, উইদাউট। এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। খুব সহজ রোল, কারণ এই ইফ দিয়ে পরীক্ষায় মোটামুটি থাকে চেঞ্জিং সেন্টেন্স, আর এই চেঞ্জিং সেন্টেন্স করার সময় স্টুডেন্টরা বেশি সমস্যার সম্মুখীন হয়। অনেকে বুঝতে পারে না যে কীভাবে চেঞ্জ করব, কারণ একসাথে অনেকগুলো রুলস থাকে। তো সুতরাং এখানে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গুড কমান্ড অন চেঞ্জিং সেন্টেন্স ইউ নিড টু প্র্যাকটিস এ লট। সুতরাং প্র্যাকটিস করতে হবে। থ্রু প্র্যাকটিস ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেমস অফ চেঞ্জিং সেন্টেন্সেস। Now let me mention an example so that you can understand what I am teaching you. Okay? Have you taken down? I hope that you have. Let me write a sentence. If you do not
walk fast, you will miss the class. If you do not walk fast, you will miss the class. if যুক্ত বাক্যটা নেগেটিভ, বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। এবারে আমরা করব কি সিম্পল সেন্টেন্সে পরিণত করব। অর্থাৎ তাহলে আমরা কি করব, এখানে আমরা ইফ থেকে নট পর্যন্ত বাদ দিয়ে দেব। ইফ থেকে নট পর্যন্ত কি করব, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে সে স্থানে কি লিখবো আমরা, উইদাউট লিখবো। এরপরের ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে ওয়াক, এর সাথে আইনজি যুক্ত হলে কি হবে, ওয়াকিং। উইদাউট ওয়াকিং আর কোনো পরিবর্তন হবে না। উইদাউট ওয়াকিং ফার্স্ট ইউ উইল মিস দ্য ক্লাস। উইদাউট ওয়াকিং ফার্স্ট ইউ উইল মিস দ্য ক্লাস। Another example, if you do not read attentively, you will fail in the exam. If you do not read attentively, you will fail in the exam. তাহলে আমরা এবারে এটাকে সিম্পল করে দিই। Without reading attentively, you will fail in the exam. আশা করি তোমরা সবাই নিয়মটা বুঝতে পেরেছো এবং সে অনুযায়ী যদি প্র্যাকটিস করো তাহলে আমাদের স্ট্রম কিছুটা হলেও সার্থক হবে। তোমরা প্র্যাকটিস করবে, যেহেতু 10 মার্কের চেঞ্জিং সেন্টেন্স ক্লাস 9 এবং 10-এ আছে। শুধু ক্লাস 9-10 না, ইন্টারমিডিয়েটেও এগুলো পাবা, এখানেও পাবা। তারপরেও যাদের অ্যাম্বিশান ভালো, অ্যাডমিশানে যাওয়া বা চাকরির কোনো পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদের এই রুলসগুলো কাজে লাগবে। তখন তোমরা সেখানে ভালো করতে পারবা, যদি এখন শিখে নাও। আর যদি এখন না শিখো তাহলে পরবর্তীতে সমস্যা হবে, তখন সেই সুযোগ আর ফিরে পাবে না। যা হোক, এতক্ষণ তোমাদের সামনে আমি কমপ্লেক্স থেকে সিম্পল করা মোটামুটি 4টি অথবা 3-4টি সম্ভবত 4টি রুল নিয়ে কথাবার্তা বললাম। এখন তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি শোনো, ক্লাসটি দেখো, তাহলে ভালো লাগবে। এবং যদি কমেন্ট করে জানাও, দেখা যাচ্ছে যে সামনে স্টুডেন্টরা নাই, এক্ষেত্রে একা একা ক্লাস নেওয়ার সমস্যা হয়, মানে হেজিটেশন হয়। তো স্টুডেন্টরা সামনে থাকলে একটা কমিউনিকেশান তৈরি হয়, এক্ষেত্রে মোটামুটি ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়। যেহেতু স্টুডেন্টরা সামনে নাই, একা একা ক্লাস নেওয়া, তোমাদের মতামতও জানতে পারছি না। ভালো মন্দ যেটাই তোমাদের ভালো লাগে, যদি মন্দ হয় বলে দিবা, এটা মন্দ, এটা চেঞ্জ করতে হবে বা এরকমভাবে বলতে হবে। তাহলে তোমাদের উৎসাহ আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে ভালোভাবে উপস্থাপন করার। তাছাড়াও আমি বিশেষজ্ঞ না, আমার জানাশোনা একেবারেই অল্প, খুব সামান্য। যদি তোমরা এই জানাশোনাটা একটু কাজে লাগাও, আশা করি তোমাদের ভালো হবে। তো আজকে আপাতত ধারাবাহিকভাবে চলতে থাকবে চেঞ্জিং সেন্টেন্সের, আরও মোটামুটি প্রায় 2টা ক্লাস হবে। একটা ক্লাস আপাতত অলরেডি পোস্ট করেছি, আজকেটা পোস্ট করব তোমাদের জন্য, আজকে পোস্ট করে দেব। আর মোটামুটি কমপ্লেক্স থেকে সিম্পল করার আর 2টা ক্লাস হবে। এর পরবর্তীতে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাব। তারপরে এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, কানেক্টর, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করবে এবং ভালো ভালো পরামর্শ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তাহলে আমাদের শ্রম সার্থক হবে। আজকে আর কিছু বলছি না, এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং ঘরে থাকবে, নিরাপদে থাকবে। এবং বাইরে যখন বের হবা তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবা, এবং যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করবা তখন হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবানের পানি দিয়ে হাত সুন্দর করে ধুয়ে ঘরে প্রবেশ করবা। সবাইকে শুভকামনা, ধন্যবাদ।